নমস্কার। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে সংগঠনটির নাম না বললেই নয়, আজ আমরা তার গল্পই শুনব। হ্যাঁ, আজ আমরা জানব ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্থান আর তার বিবর্তনের কথা। ভাবুন তো একবার, কি করে ১৮৮৫ সালে মাত্র ৭২ জন প্রতিনিধির একটা ছোট দল এমন এক বিশাল শক্তিতে পরিণত হল, যা একটা গোটা দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে গেল। চলুন আজ এই অবিশ্বাস্য যাত্রার পড়তে পড়তে থাকা গল্পগুলো জেনে নেওয়া যাক। তো আজ আমাদের আলোচনাটা ঠিক কিভাবে এগোবে? আমরা শুরু করব একদম গোড়া থেকে, মানে কংগ্রেসের জন্ম কেন হয়েছিল সেই কারণগুলো খতিয়ে দেখব। তারপর আমরা এর যাত্রাপথকে ৩টে গুরুত্বপূর্ণ যুগে ভাগ করে নেব: নরমপন্থী যুগ, চরমপন্থী যুগ আর সবশেষে গান্ধী যুগ। আর হ্যাঁ, যেহেতু পরীক্ষার প্রস্তুতিটা খুব জরুরি, তাই শেষে থাকছে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটা র্যাপিড ফায়ার রাউন্ড। আচ্ছা, যে কোনো কিছুর আসল উদ্দেশ্য বুঝতে হলে তো তার শুরুর গল্পটা জানতে হয়, তাই না? ভারতীয় জাতীয় কংগ্রেসের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। চলুন আমরাও একদম সেইখান থেকেই শুরু করি, অর্থাৎ কংগ্রেসের জন্মলগ্ন থেকে। তাহলে প্রশ্নটা হলো, হঠাৎ করে একটা জাতীয় স্তরের রাজনৈতিক দলের দরকার পড়ল কেন? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে সেই সময়ের পরিস্থিতিতে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ তখন বাড়ছে। লর্ড লিটনের ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মতো আইনগুলো দেশীয় ভাষার সংবাদপত্রের গলা টিপে জড়েছিল। তারপর আবার ইলবার্ট বেল বিতর্ক ব্রিটিশদের জাতিবিদ্বেষী চেহারাটা সবার সামনে পরিষ্কার করে দেয়। ঠিক এই সময়ে শিক্ষিত ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী জেগে উঠছে, আর তাদের ছোট ছোট রাজনৈতিক সমিতিগুলোই একটা বড় মঞ্চের প্রয়োজন অনুভব করছিল। এখানে একটা বেশ ইন্টারেস্টিং থিওরি আছে, যেটা প্রায় শোনা যায়, আর তা হল সেফটি ভালভ থিওরি। কিছু ঐতিহাসিকের মতে ব্রিটিশরাই নাকি কংগ্রেস তৈরি করতে সাহায্য করেছিল। উদ্দেশ্য ছিল ভারতীয়দের জমে থাকা ক্ষোভ যেন একটা নিয়ন্ত্রিত পথে বেরিয়ে যেতে পারে, যাতে ১৮৫৭-র মতো কোনো বড় বিদ্রোহ আবার না ঘটে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, আজকে দিনের ঐতিহাসিকরা কিন্তু এই থিওরিটাকে পুরোপুরি সত্যি বলে মনে করেন না। তাদের মতে কংগ্রেসের জন্ম কোনো ব্রিটিশ ষড়যন্ত্রের ফল ছিল না, বরং এটা ছিল ভারতীয় জাতীয়তাবাদের একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ। কংগ্রেসের এই যে এত লম্বা একটা জার্নি, এটাকে সহজে বোঝার জন্য আমরা একে ৩টে মূল পর্বে ভাগ করে নিতে পারি। আর এই প্রত্যেকটা পর্বই কংগ্রেসের চিন্তাভাবনা আর কাজের ধরনের এক একটা বড় পরিবর্তনকে তুলে ধরে, যা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বোঝাটা কিন্তু খুব জরুরি। এই যে দেখুন স্ক্রিনে, এটাই আমাদের আজকের আলোচনার ম্যাপ। প্রথম পর্বটা হল নরমপন্থী যুগ, ১৮৮৫ থেকে ১৯০৫। এর পরেই এলো চরমপন্থী যুগ, ১৯০৫ থেকে ১৯১৭। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, গান্ধী যুগ, যেটা চলেছিল ১৯১৯ থেকে একেবারে ৪৭ সাল পর্যন্ত। এই দুটো যুগের কাজের ধরনে কিন্তু আকাশ পাতাল তফাৎ ছিল। নরমপন্থীরা, মানে মডারেটরা, ব্রিটিশদের ন্যায় বিচারের উপর ভরসা রাখতেন। তাদের পথ ছিল আবেদন, নিবেদন আর সাংবিধানিক সংস্কার। অন্যদিকে চরমপন্থীরা, মানে এক্সট্রিমিস্টরা, এসবে বিশ্বাস করতেন না। তাদের হাতিয়ার ছিল বয়কট, স্বদেশী আর নিষ্ক্রিয় প্রতিরোধ। তাদের লক্ষ্য ছিল আত্মনির্ভরশীলতা, ব্রিটিশদের দয়ার উপর নির্ভরতা নয়। কংগ্রেসের ইতিহাসে দুটো ঘটনা কিন্তু গল্পের মোড় একেবারে ঘুরিয়ে দেয়। প্রথমটা হল ১৯০৭ সালের সুরাট অধিবেশন। এখানে নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে মতের অমিল চরমে ওঠে, আর দলটা দুভাগ হয়ে যায়, যা আন্দোলনকে বেশ দুর্বল করে দিয়েছিল। কিন্তু ঠিক তার ৯ বছর পর ১৯১৬ সালের লখনৌ অধিবেশনে সেই ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগে। শুধু তাই নয়, মুসলিম লীগের সাথে ঐতিহাসিক লখনৌ চুক্তিও স্বাক্ষরিত হয়, যা জাতীয় আন্দোলনকে এক নতুন শক্তি দেয়। তো এই পুনর্মিলনের পর ভারতের রাজনৈতিক মঞ্চে এলেন এমন একজন, যিনি পুরো খেলার নিয়মই বদলে দিলেন। হ্যাঁ, আমরা মহাত্মা গান্ধীর কথা বলছি। আর তার হাত ধরেই কংগ্রেস সত্যিকারের এক গণ আন্দোলনের চেহারা নিল। আর গান্ধীজি আসার পরেই ঘটল সবচেয়ে বড় পরিবর্তনটা। কংগ্রেস, যেটা এতদিন মূলত শিক্ষিত অভিজাত মানুষদের সংগঠন ছিল, সেটা একেবারে সাধারণ মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে পৌঁছে গেল। রাজনীতি চারদিওয়ালের ভেতর থেকে বেরিয়ে রাজপথে নেমে এলো। পূর্ণ স্বরাজ শুধু একটা শব্দ নয়, এটা ছিল একটা স্বপ্ন, একটা শপথ।
ভারতের স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য। এই শপথটা নেওয়া হয়েছিল ১৯২৯ সালের ঐতিহাসিক লাহোর অধিবেশনে। জওহরলাল নেহরুর সভাপতিত্বে কংগ্রেস তখন একদম পরিষ্কার জানিয়ে দিল যে আধা স্বাধীনতা বা অন্য কোনো রকম আপোষ নয়, তাদের একমাত্র লক্ষ্য হল পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। আর এই অধিবেশনে ২৬শে জানুয়ারিকে প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গান্ধী যুগের মূল ভাবনাটা কী ছিল, সেটা মহাত্মা গান্ধীর নিজের এই কথাতেই খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তিনি বুঝিয়েছিলেন যে রাজনৈতিক স্বাধীনতা আসলে একটা দেশের মানুষের হৃদয় আর আত্মার জাগরণ ছাড়া সম্ভব নয়। বেশ, এতক্ষণ তো আমরা পুরো গল্পটা শুনলাম। এবার চলুন পরীক্ষার জন্য যে তথ্যগুলো একেবারে না জানলেই নয়, সেগুলোতে চট করে চোখ বোলানো যাক। একটা র্যাপিড ফায়ার রিভিশন হয়ে যাক, কি বলেন? এই প্রথমের তালিকাটা কিন্তু পরীক্ষার জন্য হট টপিক। মনে রাখুন, কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তাইয়াবজি, প্রথম ব্রিটিশ সভাপতি জর্জ ইয়োল, প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত, আর প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। ১৯২৪ সালটা মনে রাখুন। বলুন তো, কেন এটা এত স্পেশাল? কারণ এটাই ছিল সেই বিখ্যাত বেলগাঁও অধিবেশন, আর এটাই কংগ্রেসের ইতিহাসে একমাত্র অধিবেশন যেখানে মহাত্মা গান্ধী নিজে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এই তথ্যটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। জানেন কি, আমাদের জাতীয় স্তোত্র আর জাতীয় সঙ্গীত দুটোই কংগ্রেসের মঞ্চে প্রথম গাওয়া হয়েছিল। হ্যাঁ, বন্দে মাতরম প্রথম গাওয়া হয় ১৮৯৬ সালের কলকাতা অধিবেশনে, আর জনগণমন প্রথম গাওয়া হয় ১৯১১ সালের কলকাতা অধিবেশনে। তাহলে একবার ভাবুন, বোম্বাইতে মাত্র ৭২ জন প্রতিনিধি নিয়ে যে বীজ রোপণ করা হয়েছিল, সেটাই একদিন এক বিশাল মহীরুহে পরিণত হয়ে স্বাধীন ভারতের স্থপতি হয়ে উঠল। কি অসাধারণ একটা যাত্রা, তাই না? কংগ্রেসের ইতিহাস আসলে সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলার এক অসামান্য কাহিনী। এর বিভাজন, পুনর্মিলন এবং রূপান্তরের এই দীর্ঘ যাত্রা থেকে আজকের দিনের রাজনৈতিক আন্দোলনগুলো কী শিক্ষা নিতে পারে? প্রশ্নটা কিন্তু সত্যিই ভাবার মতো।